জুলি নামের এক পতিতা ভালোবেসে ফেলে রাজনীতির একজন বড় নেতাকে। তবে একদিন হঠাৎই তার মৃত্যু হলে জুলি তার হয়ে রাজনীতিতে নামে। কিন্তু একজন পতিতা দলের লিডার হবে এটা অনেকেই মেনে নিতে পারে না। তাই শুরু হয় তার বিরুদ্ধে ষড়যন্ত্র। জুলি কি পারবে একা হাতে সবার সাথে লড়াই করতে, নাকি রাজনীতির এই নোংরা খেলায় নিজেই তলিয়ে যাবে? সেটাই দেখব আজকের গল্প জুলিতে। চলুন তাহলে আর দেরি না করে জুলির জীবনের গল্প শুরু করা যাক। শুরুতে আমাদেরকে একটি লোককে দেখানো হয় যে কিনা রাতে তার অফিস থেকে বাসায় ফিরছিল। তখনই নির্জন রাস্তায় একজন তাকে আটকায় আর তার কাছে জিজ্ঞেস করে যে সে কি কর্পোরেট ব্যাংকে চাকরি করে। লোকটি যখন তাকে হ্যাঁ জানায় তখনই পেছন থেকে আর একজন এসে তার মাথায় আঘাত করে। লোকটি তো তখন সেখানেই মারা যায়। তখনই লোকটিকে সেই দুজন খুনি মিলে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে পুঁতে ফেলে। এরপরই আমাদেরকে একটি পতিতলায় দেখানো হয়, আর এই জায়গার নাম হলো দর্জিপাড়া। সেখানেই তাদের সবার লিডার থাকে, তার নাম জুলি, যে কিনা পতিতালয়ের সকল পতিতাদের জন্যই কাজ করে। সে নিজেও একজন পতিতা ছিল। তো আমাদেরকে দেখানো হয় আজ সেখানে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়, যেখানে জুলি সেই পাড়ার সবাইকে ডেকে তাদেরকে জানায় যে তাদের সবার জন্য সেই পাড়াতে আরো একটি আবাসস্থলের ব্যবস্থা করেছে। তাছাড়া সে পরবর্তীতে এখানে তাদের সবার পড়ার জন্য একটা কলেজ বানাবে। কারণ সে যখন প্রথমেই কাজে এসেছিল সে অনেকবার চেষ্টা করেছিল তার পড়ালেখা কন্টিনিউ রাখার, কিন্তু কেউ তাকে মেনে নেয়নি আর পড়াশোনাও করতে দেয়নি। তাই সে তাদের সবার ভবিষ্যৎ যেন এমন না হয় এজন্যই তাদের জন্য স্কুল কলেজের ব্যবস্থা করবে। এ কথা শুনে তো সবাই অনেক বেশি খুশি হয়ে যায়। আসলে সেই পাড়ার সবাই যে কোনো কাজে জুলির উপর ডিপেন্ডেন্ট ছিল, আর জুলিও সবসময় তাদের জন্য করত। এরপরে আমাদেরকে একটি মেয়েকে দেখানো হয়, তার নাম রিঙ্কু। সে দর্জিপাড়ার পতিতালয়েই থাকতো। সেও একজন পতিতা, কিন্তু এই কাজ করতে গিয়ে তার একটি ছেলের সাথে পরিচয় হয়। ছেলেটির নাম অর্ণব। অর্ণব এই পতিতালয়ে এসেছিল কারোর সাথে শারীরিক সম্পর্ক করতে, কিন্তু সে বা রিঙ্কুর মধ্যে কেউই বুঝতে পারেনি যে এই সম্পর্ক প্রেমের সম্পর্কতে পরিণত হবে। তারা দুজনে একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। আর সেদিনও রিঙ্কু অর্ণবকে বলতে থাকে যে আর মাত্র কিছুদিনের বিষয়, এরপর তার বয়স 18 হয়ে যাবে আর সে পুরোপুরি অর্ণবের হয়ে যাবে। কেউ তাকে আর এখান থেকে যাওয়া আটকাতে পারবে না। তারা দুজনই তো তখন অনেক বেশি হ্যাপি ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে পুলিশের রেইড পড়ে আর তারা এসে সেখান থেকে অর্ণবকে ধরে নিয়ে যায়। রিঙ্কু তখন অনেক বেশি কান্নাকাটি করতে থাকে, কিন্তু পুলিশ তাদের কোনো কথাই শোনে না। এরপরই আমাদেরকে আবারও জুলিকে দেখানো হয়। সে মন্ত্রী সঞ্জয়ের সাথে তার গাড়িতে ছিল। তখনই আমরা জানতে পারি যে মন্ত্রী সঞ্জয় হলো জুলির একজন ক্লায়েন্ট। কিন্তু একজন ক্লায়েন্ট হওয়ার সাথে সাথে জুলি তাকে পলিটিক্যাল অনেক আইডিয়া দিয়ে থাকে, আর এর বদলে সঞ্জয় তাকে তার পতিতালয়ের জন্য ফান্ডিং দেয়। তাছাড়া একে অপরের মধ্যে তাদের বেশ ভালোই সম্পর্ক ছিল। এরপরে আমাদের সঞ্জয়কে দেখানো হয়। সে কিছুদিনের জন্য বিদেশে গিয়েছিল। সেখান থেকে আসার পথে সে জুলির জন্য ডায়মন্ডের রিং কিনে নিয়ে আসে, যা দেখে জুলি তো তখন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর দেখানো হয় সেখানে গাড়িতে একজন পুলিশ অফিসার সঞ্জয়ের সাথে দেখা করতে আসে। সে সঞ্জয়কে কিছু জানাতে এসেছিল, কিন্তু সেখানে জুলিকে দেখে সে কথাটা বলবে কিনা সেটা নিয়ে একটু হিচকিচ করতে থাকে। এই ব্যাপারটা বুঝতে পেরে সঞ্জয় তাকে বলে যে সে জুলির সামনে নির্দ্বিধায় যা বলতে এসেছে তা বলতে পারে। অফিসার তখন সঞ্জয়কে জানায় যে সঞ্জয় যে ব্যাংকের সাথে যুক্ত আছে সেই ব্যাংকে 600 কোটি টাকা দুর্নীতি হওয়া নিয়ে ইনভেস্টিগেশন চলছে, যার ফলে ব্যাংকের বেশ কিছু কর্মীকে সিবিআই তুলে নিয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এই কথা শুনেই তো তখন সঞ্জয় চিন্তায় পড়ে যায়, কারণ এই ব্যাংকের সকল দুর্নীতির সাথে সে জড়িত ছিল। জড়িত বললে ভুল হবে, আসলে সেই দুর্নীতিগুলো এক্সিকিউট করেছে। এরপরই আমাদেরকে এই কেস নিয়ে ইনভেস্টিগেশন করা অফিসার কার্তিককে দেখানো হয়। সে তার অ্যাসিস্ট্যান্ট অফিসার প্রদীপের সাথে করে থানায় যায়। তখনই সে সেখানে তুলে আনা 3 জন ব্যাংক কর্মীর ফাইল দেখতে থাকে। সেখানে সান্নাল নামের একজনকে দেখে সে অনেক অবাক হয়, কিন্তু কেন অবাক হয় তা এখনো জানা যায় না। তো সে সান্নালের জিজ্ঞাসাবাদ দেখতে থাকে। তখন কেন যেন কার্তিক বারবার বলছিল যে মিস্টার সান্নাল এই কাজ করতে পারে না, সে একজন সামান্য এমপ্লয়ি, আর দেখে বোঝাই যাচ্ছে যে তাকে উপর মহলের কেউ ফ্রেম করছে। তখনই প্রদীপ তাকে বলতে থাকে যে তাদেরকে তো সলিড এভিডেন্স পেতে হবে, তার আগে তারা বলতে পারছে না যে সান্নাল কিছু করেছে নাকি না। এরপরই আমাদেরকে আবারও সঞ্জয়কে দেখানো হয়। সে তার বাসাতেই ছিল। তখনই সেখানে তার পার্টির আরো 2 জন মেম্বার এসে উপস্থিত হয়। একজন হলো তার নিজের ভাই রঞ্জন এবং আরেকজন হলো অতীন। যেহেতু এই ব্যাংক নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে আর এর জন্য যে কোনো সময় ইনভেস্টিগেশন ঘুরে তাদের দিকে আসতে পারে, এ কারণে এখন তারা কি করলে তাদের পার্টির সম্মান বাঁচবে তাই নিয়ে আলোচনা করতে বসে। কিন্তু সেখানে রঞ্জন অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সে তখন সঞ্জয়কে বলতে থাকে যে তার এত বেশি লোভের জন্যই আজ তাদের পার্টি শেষ হওয়ার মুখে। এদিকে সিবিআই তাদের ইনভেস্টিগেশন অনেক বেশি জোরদার করে করছে। অলরেডি 3 জন কর্মীকে তুলে নিয়ে গেছে।
এরপর যাকে পাবে তাকে ধরে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাবে। তাদের মধ্যে কেউ যদি তাদের মুখ একবার খুলে দেয় তাহলেই তারা শেষ। তখন এটা শুনে সঞ্জয় তাকে বলে যে এখন এসব কথা বলার তো সময় নেই, এখন তো তাদেরকে একসাথে মিলে কিভাবে তাদের পার্টিকে বাঁচানো যায় তাই নিয়ে ভাবতে হবে। তখন রঞ্জন বলতে থাকে যে সে কোনো কিছুই ভাবতে পারছে না, আর যদি কখনো সে দেখেছে যে তাদের পার্টির লোকদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে তখন সে পার্টি থেকেই রিজাইন করবে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তার সাথে করে অতীনও তাকে বোঝানোর জন্য তার পিছু পিছু যেতে থাকে। তখনই দেখানো হয় জুলিও সেখানে ছিল। সে তখন সেখানে থাকা একটি নিউজ পেপারে একজন বড় বিজনেসম্যানের ছবি দেখতে পায়। সেই বিজনেসম্যানের নাম মানব চৌধুরী। এটা দেখে জুলি তখন সঞ্জয়কে বলে যে তার এই সমস্যা থেকে বের হওয়ার জন্য সে একটি সলিউশন পেয়ে গেছে, আর তা হলো মানব একজন বিজনেসম্যান। সে যদি তাদের পার্টিতে ইনভেস্ট করে তাহলে তাদের পার্টিতে থাকা ব্ল্যাক মানি হোয়াইট মানিতে পরিণত হবে, আর তখন কেউ আর সঞ্জয়কে সন্দেহ করবে না। এটা শুনেই তখন সঞ্জয় তাকে বলে যে তার আইডিয়া তো অনেক ভালো, কিন্তু মানব তাদের পার্টিতে ইনভেস্ট কেন করতে যাবে? তখন জুলি বলে যে সে বললে মানব অবশ্যই পার্টিতে ইনভেস্ট করবে। তো এর পরদিনই দেখানো হয় জুলি অনেক সুন্দর করে সেজেগুজে একটা হোটেলে যায়। সেখানে গিয়ে সে মানব চৌধুরীর সাথে দেখা করে, আর তখনই আমরা জানতে পারি যে মানব চৌধুরী জুলির অনেক আগের ক্লায়েন্ট। তো সেখান থেকে তাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। তাছাড়া জুলি অনেক সুন্দর গানও গাইতে পারত। মানব তার গান শুনতে অনেক বেশি পছন্দ করত, তাই তারা দুজন মিলে গানের আসর করে। এরপরই তারা একে অপরের ঘনিষ্ঠ হয়। এখান থেকে দৃশ্য চলে যায় থানায়। সেখানেই আমরা অর্ণবকে দেখতে পাই। তাকে পুলিশ অফিসার বলে যে সে যেন তাড়াতাড়ি করে 10,000 টাকা নিয়ে আসে, না হলে সে তার বাবাকে সহ তার কলেজের প্রিন্সিপালকে ফোন করে তার এই কুকর্মের কথা জানিয়ে দিবে। এই কথা শুনেই তো অর্ণব অনেক বেশি ঘাবড়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারে না। তখনই বাসায় ফোন করার কথা বলে সে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু সেই সময় পুলিশ তাকে তাড়া করলে অর্ণব রাস্তা দৌড়ে পার হতে গিয়েই ট্রাকের সামনে চলে আসে, আর সেখানেই তার মৃত্যু হয়। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে আবারও জুলিকে দেখানো হয়। তার কাছে দর্জিপাড়া থেকে খবর আসে যে রিঙ্কু আত্মহনন করেছে। এটা শুনেই তখন জুলি তাড়াতাড়ি করে সেখানে যায়, আর তখনই সে জানতে পারে যে রিঙ্কু আর অর্ণব একে অপরকে অনেক বেশি ভালোবাসত, কিন্তু পুলিশের তাড়া খেয়ে অর্ণবের মৃত্যু হয়েছে। এটা শুনে রিঙ্কুও নিজেকে শেষ করে ফেলে। তো দর্জিপাড়ার সবাই তখন রিঙ্কুর মৃত্যুতে অনেক বেশি ভেঙে পড়ে। জুলি তখন এটা দেখে সবাইকে এর প্রোটেস্ট করার জন্য একত্রিত করতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে 17 বছরের জুলিকে দেখানো হয়। তার নাম তখন ছিল চন্দ্রা, আর এটাই তার আসল নাম। তো চন্দ্রা গান গাইতে অনেক বেশি পছন্দ করত। তার গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে সে গান গাইত, আর তার একজন প্রেমিকও ছিল। সে তাকে অনেক বেশি ভালোবাসত। কিন্তু একদিন চন্দ্রা অর্থাৎ আজকের জুলি একটি অনুষ্ঠানে গান গাওয়া শেষ করে যখন বাড়ি ফেরে তখন তার বাসায় তার বাবার থেকেও বয়সে বড় একজন টাকাওয়ালা ব্যক্তি তাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে আসে। আর যেহেতু তার বাবা মা অনেক বেশি গরিব ছিল তাই তারা লোকটির প্রস্তাবে রাজিও হয়ে যায়, কিন্তু এতে জুলি একদমই খুশি ছিল না। দৃশ্য চলে আসে বর্তমানে। দেখা যায় জুলি দর্জিপাড়ার মেয়েদেরকে নিয়ে থানার সামনে চলে আসে। যেই অফিসার ইল্লিগাল ভাবে তাদের পতিতালয় থেকে টাকা খাওয়ার জন্য অর্ণবকে ধরে নিয়ে গিয়েছিল তার বিরুদ্ধে তারা প্রতিরোধ করতে থাকে। তারা সেই পুলিশ অফিসারের চরম শাস্তির দাবি করে। তাদের এই প্রোটেস্টে তখন সঞ্জয়ের পার্টি অনেক বেশি সাপোর্ট করতে থাকে। তারাও তাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করে। এটা দেখেই তো তখন সিবিআই অফিসার কার্তিক প্রদীপকে বলতে শুরু করে যে সে খুব ভালো করেই বুঝতে পারছে যে এই আন্দোলনে সঞ্জয়ের পার্টি অংশগ্রহণ করেছে যাতে করে তারা জনগণের কাছে এই সময় ভালো থাকতে পারে, কারণ তা না করলে তো ব্যাংকের কেসে তারা সবাই ফেসে যাবে। তখন প্রদীপ বলতে থাকে যে এই সঞ্জয় গভীর জলের মাছ। তাকে এর আগেও তারা অনেকবার ধরার চেষ্টা করেছে, কিন্তু তার পাওয়ার অনেক বেশি থাকায় প্রত্যেকবার তাদের হাত থেকে বেঁচে পালাতে পেরেছে। তখন কার্তিক তাকে বলে যে সবার কোনো না কোনো দুর্বল পয়েন্ট থাকে, তাদেরকে সঞ্জয়ের দুর্বল পয়েন্ট খুঁজে বের করতে হবে। আর ঠিক তখনই সে জুলিকে সেখানে দেখে তার ব্যাপারে প্রদীপের কাছে জানতে চায়। তখন প্রদীপ তাকে জানায় যে এই মেয়েটির নাম হলো জুলি, আর সে সঞ্জয় মিত্রার রক্ষিতা। এই জুলি পতিতা মেয়েদের জন্যই কাজ করে, আর তাতে সঞ্জয় অনেক ফান্ডিং করে থাকে। এই কথা শুনে তখন কার্তিক বলতে থাকে যে তাহলে তো তাদেরকে জুলিকে ইনভেস্টিগেট করতে হবে। এরপর আমাদেরকে সঞ্জয়কে দেখানো হয়। জুলি তাকে কথা দিয়েছিল যে সে মানবকে বলে তাদের পার্টিতে ইনভেস্ট করাবে, আর সে তার কথাও রাখে। সে সঞ্জয়ের পার্টিতে ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। এজন্য সঞ্জয়ের সাথে ডিল করতে আসে। তাদের ডিল এমন থাকে যে মানব তাদের পার্টিতে ইনভেস্ট করবে, তার বদলে সঞ্জয়কে মানবের ভাইকে ইলেকশনে জিতিয়ে দিতে হবে। তো এরপরই তারা এই ডিলটা করে নেয়।
এরপর মানব তাকে বলে যে জুলির প্ল্যান একদম ঠিক আছে। সঞ্জয় কোনোভাবে এই ব্যাংকের কেস থেকে বাঁচতে পারলে তার উচিত পার্টি থেকে রিজাইন করে নেওয়া, কারণ এই পার্টি আর বেশি দিন তাকে পলিটিক্যাল প্রোটেকশন দিবে না। তাই সঞ্জয়ের উচিত এই পার্টি ছেড়ে দিয়ে পার্লামেন্ট জয়েন করে নেওয়া। কিন্তু তখন সঞ্জয়কে দেখে মনে হয় যে সেই পার্টি ছেড়ে যেতে চাচ্ছিল না। এরপর দেখানো হয় রাতের বেলা সঞ্জয়ের বাসায় আবারও অতীন এবং রঞ্জন আসে। তখন অতীন এসে জুলির আজকের প্রোটেস্টের অনেক বেশি প্রশংসা করতে থাকে। সে বলতে থাকে যে এই আন্দোলনের জন্য জুলি তো অনেক বেশি প্রশংসা পাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে সহ সব জায়গায় তাকে নিয়ে লেখালেখি হচ্ছে, সবাই তাকে অনেক পছন্দ করছে। তাই তার মনে হয় জুলির এখন তাদের পার্টিতে জয়েন করে নেওয়া উচিত। এই কথা শুনে সঞ্জয় বলতে থাকে যে সে তো কতবার জুলিকে এই একই কথা বলেছে, কিন্তু জুলিই এগোচ্ছে না। জুলি তখন বলে যে সে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সব সময়ের জন্য রেডি আছে, শুধু সঠিক সময়ের অপেক্ষা। সঠিক সময় আসলে সে তাদের পার্টি জয়েন করে নিবে। এই কথা শুনে তো তখন সঞ্জয় রতিন অনেক বেশি খুশি হয়, কিন্তু রঞ্জন তখন চুপ করে বসে থাকে। এরপর আমাদেরকে কার্তিককে দেখানো হয়। সে তার অফিস থেকে বাইরে বের হলে সেখানে তার সাথে দেখা করতে তার ছোটবেলার বন্ধু আসে। আর তখন আমরা জানতে পারি যে সিবিআই সান্যাল নামের যে ব্যাংক কর্মীকে ধরে এনেছিল সে আসলে কার্তিকের ছোটবেলার বন্ধুর বাবা। তো তার বন্ধু এসে তখন তাকে বলতে থাকে যে যারা দুর্নীতি করে বেড়াচ্ছে তারা বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখানে তার সৎ বাবাকে তারা কেন ধরে রেখেছে। কার্তিক তখন তাকে দেখে বেশ ঘাবড়ে যায় আর বলতে থাকে যে তার এভাবে তার সাথে দেখা করা একদমই ঠিক হচ্ছে না। কেউ যদি জানতে পেরে যায় তাহলে তাকে কেস থেকে বের করে দেয়া হবে। এই বলে সে কোনোভাবে তাকে বুঝিয়ে সেখান থেকে নিয়ে যায়, কিন্তু তাদেরকে কথা বলতে শুনে ফেলে প্রদীপ। এরপর আবারও সঞ্জয়কে দেখানো হয়। সবাই সেখান থেকে চলে গেলে সঞ্জয় জুলিকে বলে যে সে তার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে। এরপরই সে একটা দলিল দেখিয়ে বলে যে এখন থেকে জুলি হবে তার অর্ধাঙ্গিনী। এই কথা শুনে তো জুলি তখন অনেক বেশি খুশি হয়ে যায় আর সঞ্জয়ের কাছে গিয়ে বলে যে তার মানে কি ফাইনালি তারা বিয়ে করতে চলেছে। তখন সঞ্জয় তার মন ভেঙে দিয়ে বলে যে জুলিকে সে তার বিজনেসের 25% দিয়ে দিয়েছে, এ কারণেই সে তাকে অর্ধাঙ্গিনী বলেছে। জুলি তো তখন অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর এর থেকেই বোঝা যায় যে সে সঞ্জয়কে অনেক বেশি ভালোবেসে ফেলেছে, তাকে সে বিয়ে করতে চায়। কিন্তু সঞ্জয় তো বিয়ের ব্যাপারে কিছুই বলে না। জুলিও তখন তার ভাগ্যকে মেনে নিয়েছিল। সে মেনে নিয়েছিল যে তার মতো পতিতাকে কেউ কখনো বিয়ে করবে না। এরপর আমাদেরকে আবারও কার্তিককে দেখানো হয়। সে প্রদীপের সাথে মিলে এইটা ডিসকভার করে যে সঞ্জয়ের জুলির সাথে মিলে করা একটা এনজিও রয়েছে, আর তার এটা মনে হতে থাকে যে এই এনজিওর মুখোশ পরে দুর্নীতি করা হচ্ছে। এটা নিয়েই তারা ভাবতে থাকে। তখনই কার্তিকের কাছে একটা ফোন আসে আর তাকে জানানো হয় যে কর্পোরেট ব্যাংক থেকে যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এতদিন নিখোঁজ ছিল তার ডেড বডি সঞ্জয়ের প্রপার্টিতে পাওয়া গেছে। এইটা জানতে পেরে কার্তিক আর একদমই দেরি করে না। সে সোজা সঞ্জয়কে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে আসে। আর এই নিয়ে যখন নিউজ চ্যানেলে বলা বলি হয় তখন সে মানবের কাছে যায় এবং তাকে বলে যে তাদেরকে সঞ্জয়কে প্রোটেকশন দিতে হবে। মানব তখন এটা করতে না চাইলে জুলি তাকে বলে যে তাদের মধ্যে সঞ্জয়কে প্রোটেকশন দেওয়া নিয়ে ডিল হয়েছিল। তো তাদের মধ্যে কি ডিল হয়েছিল আসলে তা হয়তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এদিকে দেখানো হয় সঞ্জয়কে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর জন্য বিদেশ থেকে তার মেয়ে রিয়াও চলে আসে। সে তখন তার কাকা রঞ্জনের সাথে করে সঞ্জয়ের বাসায় যেতে থাকে। তখনই আমরা জানতে পারি যে রিয়া বাইরে থেকে পলিটিক্স নিয়েই পড়াশোনা করেছে আর এবার সে এখানে এসেছে যাতে করে সে তার বাবার পার্টি জয়েন করতে পারে এবং তার বাবাকে পলিটিক্যাল অ্যাডভাইস দিতে পারে। তখন আমরা এটাও জানতে পারি যে রিয়া আগে থেকেই জুলির ব্যাপারে সবটা জানতো আর সে এটাও জানতো যে তার বাবা পলিটিক্যাল আইডিয়াগুলো জুলির থেকেই নিয়ে থাকে, কিন্তু সে জুলিকে সহ্য করতে পারত না। এ কারণেই জুলিকে তার বাবার কাছ থেকে সরানো তার দেশে আসার অন্যতম একটা কারণ। তো এবার আমাদেরকে সঞ্জয়কে দেখানো হয়। তার কাছে কার্তিক এবং তার টিম মিলে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু সঞ্জয় তো আগে থেকে প্রিপেয়ার ছিল, যার জন্য সে তাদেরকে কোনো উত্তর দিয়ে হেল্প করে না। এদিকে তখন কার্তিকের কাছে উপর মহল থেকে কল আসে যে সে যেন এই মুহূর্তেই সঞ্জয়কে ছেড়ে দেয়, কারণ জুলি সঞ্জয়ের জন্য উকিল নিয়ে এসেছে আর কোর্ট থেকে সঞ্জয়কে ছেড়ে দেওয়ার নির্দেশ এসেছে। এটা শুনেই তো কার্তিক অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। অনেক চেষ্টা করার পরে ফাইনালি তারা সঞ্জয়কে তাদের আওতায় আনতে পেরেছিল, কিন্তু এই সুযোগও তাদের থেকে হাতছাড়া হলো। এরপরই দেখানো হয় জুলি সেখানে এসে সঞ্জয়কে রিসিভ করে নিয়ে যায়। এরপর মিডিয়া সঞ্জয়ের কাছে তাকে কেন ধরে নেওয়া হলো এই নিয়েই প্রশ্ন করতে থাকে। সঞ্জয় তখন খুব চালাকির সাথে তাদেরকে উত্তর দেয় যে আসলে সিবিআই এটা দেখতে চায় যে তারা খুব ভালো করে কেসটির ইনভেস্টিগেশন করছে, তাই তারা মন্ত্রী হিসেবে সঞ্জয়কে নিয়ে যায়। কিন্তু এতে সঞ্জয়ের কোনোই সমস্যা নেই, সে বরং আরো সিবিআই এর উপর সন্তুষ্ট। তো এরপরই আমাদেরকে রাতের দৃশ্য দেখানো হয়। সেখানে সঞ্জয় জুলির সাথে তাকে তার পার্টির মনোনয়ন দেয়া নিয়ে কথা বলতে থাকে। তখন সেখানে হঠাৎ করেই রিয়া আসে এবং তার বাবাকে বলতে থাকে যে সে পতিতাকে এখন তাদের পার্টির মনোনয়ন দিয়েছে
আর এদিকে রিয়া তাকে সাপোর্ট করার জন্য বিদেশ থেকে পলিটিক্সের উপর ডিগ্রি নিয়ে এসেছে। সঞ্জয় তখন তাকে বলে যে সে যেন জুলিকে নিয়ে একদম আজে বাজে কথা না বলে। আর সে আরো জানায় যে জুলির সাথে জনমত আছে, সে সোশ্যাল ওয়ার্ক করে, তাকে মানুষ ভোট দিয়ে জয়ী করবে। কিন্তু রিয়াকে এখনো পর্যন্ত কেউই চেনে না। রিয়া তো তখন অনেক বেশি রেগে যায় আর জুলিকে আরো কিছু আজে বাজে কথা বলে সেখান থেকে বেরিয়ে যায়। জুলি তখন তার কথাগুলো শুনে অনেক কষ্ট পায়। এরপর দেখানো হয় আজ জুলির জন্মদিন ছিল, তাই জুলি সঞ্জয়ের আসার জন্য অপেক্ষা করে থাকে। কিন্তু সঞ্জয় তাকে তখন ফোন করে জানায় যে একটা আর্জেন্ট কাজের জন্য সে আজ তার ওখানে আসতে পারবে না, কিন্তু তারা তার বার্থডে নিশ্চয়ই সেলিব্রেট করবে। জুলি তখন অনেক কষ্ট পায় আর একা একাই কাঁদতে থাকে। এরপরে রাতের বেলা দেখা যায় কার্তিক হঠাৎ করেই তার সাথে দেখা করতে আসে। সে জুলির কাছে গিয়ে তার পরিচয় জানায়। এরপর তাকে বলে যে সে তাকে একটা বিষয় নিয়ে সতর্ক করতে এসেছে, আর তা হলো সে যেই পার্টির হয়ে কাজ করছে সেই পার্টি তাদের স্বার্থ উদ্ধার হয়ে যাওয়ার পরে জুলিকে ছুঁড়ে ফেলে দিবে। এখন তো তারা শুধু জুলিকে ইউজ করছে। জুলি তো তখন তার কথায় কোনো পাত্তা দেয় না, কিন্তু তবুও কার্তিক তাকে সতর্ক করে সেখান থেকে চলে যায়। এরপরই দেখানো হয় কার্তিক সেখান থেকে থানায় চলে আসে আর তারা সেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে যে দুজন খুন করেছিল সে দুজনকে ধরে ফেলে। কার্তিক তখন তাদের দুজনকে অনেক মারধর করে আর কে তাদেরকে খুন করতে পাঠিয়েছিল সেটা তাদের কাছ থেকে বের করার চেষ্টা করে। তো এর কিছুক্ষণই পর সেখান থেকে সে বেরিয়ে আসে আর সবাইকে বলে যে এখন মেইন কালপ্রিটকে ধরার সময় হয়ে গেছে। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে হয়তো সেই দুইজনের থেকে কোনো ইনফরমেশন বের করতে পেরেছে। ওদিকে সঞ্জয় রঞ্জনকে জানায় যে তাদেরকে ইলেকশনে মানবের ভাই রোহিতকে জেতাতে হবে। এই কথা শুনেই তো তখন রঞ্জন সঞ্জয়কে বলতে থাকে যে সে এটা কেন করতে যাচ্ছে। তাদের পার্টি যদি জানতে পারে যে তারা অপোজিশন পার্টি থেকে কাউকে জিতিয়ে দিচ্ছে তাহলে তাদের পার্টি তো তাদেরকে বের করে দিবে। তখন জুলি তাকে বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে যে মানব তাদেরকে প্রোটেকশন দিচ্ছে, তাই তাদেরকে মানবের ভাইকে জিতিয়ে মানবকে হাতে রাখতে হবে, তা না হলে তাদের পার্টিতে ফান্ডিং আসাও বন্ধ হয়ে যাবে। তখন রঞ্জন সঞ্জয়কে বলতে থাকে যে তার মানে সে এখন জুলির কথা শুনেই সিদ্ধান্ত নিয়েছে। তো তারা সবাই মিলে রঞ্জনকে তখন বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেই সময় সঞ্জয়ের কাছে একটা কল আসলে সঞ্জয় তো বেশ ঘাবড়ে যায় আর সে সবাইকে জানায় যে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট বের হয়ে গেছে, তাকে যে কোনো মুহূর্তে সিবিআই অফিসার জেলে নিয়ে যেতে আসবে। আর ঠিক তখনই সে বলে যে তার অবর্তমানে এই পার্টির জন্য সকল সিদ্ধান্ত জুলি নিবে। এর পরপরই দেখা যায় সেখানে কার্তিক তার টিম নিয়ে চলে আসে আর সঞ্জয়কে গ্রেফতার করে সেখান থেকে নিয়ে যায়। জুলি তখন অনেক বেশি ভেঙে পড়ে। সে দৌড়াতে দৌড়াতে মানবের কাছে যায় এবং তাকে কোনোভাবে সঞ্জয়কে ছাড়িয়ে নেয়ার জন্য বলতে থাকে, কিন্তু মানব তাকে জানায় যে উপরমহল থেকে এই নির্দেশ এসেছে, তাই সে চাইলেও এখন সঞ্জয়কে ছাড়াতে পারবে না। জুলি তখন কি করবে কিছুই বুঝতে পারছিল না। এরপরই আমাদেরকে রিয়াকে দেখানো হয়। সে রঞ্জনের সাথে দেখা করে এবং তাকে বলতে থাকে যে তাদেরকে তো তার বাবাকে তাড়াতাড়ি করে ছাড়তে হবে, কারণ অলরেডি তার বাবার শরীরের অবস্থা খুব একটা ভালো না। তখন রঞ্জন তাকে বলতে থাকে যে তার বাবা আসলে জুলির ফাঁদে ফেসে গেছে, সঞ্জয় এই ঝামেলা থেকে সহজে কখনোই রেহাই পাবে না। রিয়া তো তখন তার কোনো কথাই বুঝতে পারছিল না, তাই রঞ্জন তাকে তার বাবার জুলির কথায় মানবের সাথে ডিল করার বিষয়টা জানিয়ে দেয়। তারপর তারা দুজন মিলে ঠিক করে তাদের পার্টির লিডার সন্দীপের কাছে যায়। তার কাছে রিয়া গেলে সন্দীপ মনে করে যে সে হয়তো তার বাবাকে জেল থেকে ছাড়ানোর জন্য বলতে এসেছে, তাই সে তখন রিয়াকে বলতে থাকে যে তার চিন্তার কোনো কারণ নেই, তারা 2-1 দিনের মধ্যেই সঞ্জয়কে ছাড়িয়ে নিবে। কিন্তু তখন রিয়া তাকে বলে যে সে এখানে তার বাবাকে ছাড়ানোর জন্য বলতে আসেনি, আসলে সে তার বাবার করা পার্টির প্রতি অবিচার তাদের কাছে জানাতে এসেছে। এটা বলেই সে সঞ্জয়ের সাথে হওয়া মানবের ডিলের কথা সব জানিয়ে দেয়, যার জন্য তখন সন্দীপ সঞ্জয়ের উপর অনেক রেগে যায় এবং তাকে আর কোনো পলিটিক্যাল প্রোটেকশনই দিতে চায় না। অন্যদিকে তখন আমাদেরকে সঞ্জয়কে দেখানো হয়। তাকে তখন কার্তিক জিজ্ঞাসাবাদ করতে থাকে আর তাকে তার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে খুন করার বিষয়টা স্বীকার করে নেওয়ার জন্য বলতে থাকে, কারণ মৃত ব্যক্তির লাশ তার প্রপার্টিতেই পাওয়া গেছে। তখনই আমাদেরকে আগের দৃশ্য দেখানো হয় আর সেখানেই আমরা জানতে পারি যে সঞ্জয়ের দুর্নীতির ব্যাপারে সেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেনে গিয়েছিল, তাই সঞ্জয় তখন তাকে টাকা খাইয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করে, কিন্তু লোকটি সৎ ছিল, এর জন্য সে তার টাকাগুলো ফিরিয়ে দেয়। আর এ কারণে সঞ্জয় তার লোকেদেরকে পাঠিয়ে লোকটিকে খুন করে ফেলে। এই সব কিছুই সঞ্জয় ভাবতে থাকে আর তার অনেক ভয়ও করতে থাকে। তখনই কার্তিক তাকে সন্দীপের দেওয়া ইন্টারভিউ দেখায়। সঞ্জয় তো তখন আরো অনেক বেশি ভেঙে পড়ে যে তাকে পার্টি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেই মুহূর্তেই সে আবার ব্রেন স্ট্রোক করে
তাই তাকে ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তখন জুলিও চলে আসে। সে তো সঞ্জয়ের জন্য অনেক বেশি চিন্তা করছিল, কারণ সে যে তাকে ভালোবাসতো। তো সঞ্জয়কে অনেকক্ষণ অবজারভেশনে রাখার পর ডাক্তার আসে আর জানায় যে সঞ্জয় এখন ডেঞ্জার জোনের বাইরে আছে। তা তাদের চিন্তার আর কোনো কারণ নেই, সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবে। তো এরপরই দেখানো হয় যে জুলি রাতের বেলা হাসপাতালেই থেকে যায় সঞ্জয়ের দেখাশোনা করার জন্য। তখনই তার কাছে কার্তিক এসে বসে আর তাকে বলে যে তার এখন বাসায় চলে যাওয়া উচিত, অনেক রাত হয়েছে। কিন্তু জুলি তার এই কথা ইগনোর করে আর তাকে দুটো মেয়ের ছবি দেখিয়ে বলে যে এই দুটি মেয়ে তাদের পাড়া থেকে নিখোঁজ হয়ে গেছে, কার্তিক কি তাদেরকে খুঁজে বের করতে পারবে? কার্তিক তখন তাকে তার কার্ড দেয় এবং মেয়ে দুটির ডিটেলস তাকে পাঠিয়ে দিতে বলে। এর পরদিনই আমাদেরকে দেখানো হয় জুলি সঞ্জয়ের দেখাশোনা করে হাসপাতাল থেকে বাসায় ফিরতে থাকে। অন্যদিকে দেখা যায় সোলাইমান নামের একজনকে জুলি কার্তিকের পেছনে সর্বক্ষণ লাগিয়ে রেখেছিল। সেই সোলাইমানই জুলিকে কল করে আর তাকে জানায় যে সে কার্তিকের সাথে তার ছোটবেলার বন্ধুর কিছু ছবি তুলে তাকে পাঠিয়েছে। আর এটাও জানায় যে এই বন্ধুর বাবা হলো সান্নাল, যে কিনা এই কেসের ইনভেস্টিগেশনের আওতায় রয়েছে। সোলাইমানের কল কাটার পরই জুলির কাছে অতীনের কল আসে আর সে তাকে জানায় যে সঞ্জয়ের অবস্থা এখন অনেক খারাপ, তাই পরবর্তী ইলেকশনের জন্য সে হোম মিনিস্টারের সাথে কথা বলে জুলিকে প্রার্থী হিসেবে ঠিক করেছে, তাই তাকে এখন সঞ্জয়ের জায়গা নিতে হবে। এরপরে আমাদেরকে আগের দৃশ্য দেখানো হয়। জুলি যখন প্রথম এই পতিতার কাজে এসেছিল তখন তার কাছে রোজ একজন ক্লায়েন্ট আসতো, তার নাম হলো রাজীব। রাজীব একজন গায়ক ছিল আর সে জুলির গানের গলাও অনেক বেশি পছন্দ করত। জুলিও রাজীবকে পছন্দ করত। এরপরই রাজীব একদিন জুলিকে বলে যে সে যেন তার রেকর্ড লেভেলের গায়িকা হয়ে যায়। জুলি তো প্রথমে নিজের উপর ভরসাই করতে পারে না, কিন্তু তখনই রাজীব তাকে আশ্বাস দেয় যে সে অবশ্যই খুব ভালো করে কাজ করতে পারবে। তখন তো জুলি এই বিষয়টা নিয়ে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। এরপরই সে গান রেকর্ড করে, কিন্তু তারপর একদিন রাজীব এসে তাকে জানায় যে সে প্রডিউসারকে গানটি শুনিয়েছিল, তার কাছে অনেক ভালোও লেগেছে, কিন্তু সে হয়তো কোনোভাবে জুলির প্রফেশন সম্পর্কে জানতে পেরে গেছে, এর জন্য সে গানটি আর প্রডিউস করতে চাচ্ছে না। এটা শুনেই তো তখন জুলি অনেক বেশি কষ্ট পায়। তখন সে কাঁদতে কাঁদতে নিজেকে বলতে থাকে যে সে আর কখনোই গান করবে না। এরপর আমাদেরকে দেখানো হয় রিয়াকে। সে তার মতো করে পার্টিতে ঢোকার জন্য চেষ্টা করে যায় আর এর জন্য সে তার এখান থেকে পাশ করে যাওয়া কলেজে যায় আর সেখানে গিয়ে রাজনীতিতে যুক্ত থাকে স্টুডেন্টদেরকে জড়ো করতে থাকে। সে তাদেরকে বলে যে সে যখন এই কলেজে ছিল তখন প্রত্যেকবার তাদের পার্টিই জিতত, তাই তাদেরকে আবারও একসাথে হয়ে তাদের পার্টিকে জেতানোর কাজ করতে হবে। অর্থাৎ রিয়া এখন তার কলেজের ছোট পার্টির সাথে জয়েন করা থেকে তার পলিটিক্যাল ক্যারিয়ার শুরু করতে চাচ্ছিল। এরপর আবারও জুলিকে দেখানো হয় সে হসপিটালে যায়। তখন ডাক্তার তাদেরকে জানায় যে সঞ্জয়ের বা সাইড এখনো ঠিক করে কাজ করছে না, কিন্তু সে একদমই আউট অফ ডেঞ্জার। তারা চাইলে তাকে বাসায় নিয়ে যেতে পারে, কিন্তু তাদেরকে সর্বক্ষণ তার খেয়াল রাখতে হবে। তখন জুলি ডাক্তারকে বলে যে সে সঞ্জয়কে তার সাথে করে নিয়ে যাবে, কিন্তু সেই সময় সেখানে রিয়া চলে আসে আর বলে যে না, সে তার বাবাকে তার কাছে নিয়ে যাবে। জুলি তখন তাকে বুঝিয়ে বলার চেষ্টা করে যে সে সঞ্জয়ের ঠিক করে খেয়াল রাখতে পারবে না। তাছাড়া এত বছরে যতবার সঞ্জয় অসুস্থ হয়েছে বা তার কিছু হয়েছে ততবার জুলি একমাত্র সঞ্জয়ের পাশে থেকেছে। কিন্তু রিয়া তখন তাকে বলতে থাকে যে সে হলো সঞ্জয়ের মেয়ে, তার এটা অধিকার। আর তাছাড়া সে জুলির মতো একজন ফ্রডের কাছে তার বাবাকে কখনোই রাখবে না। না জানি কি খাইয়ে জুলি তার বাবার থেকে তার কোম্পানির 25% ওনারশিপ নিয়ে নিয়েছে। জুলি তো তখন অনেক বেশি অফেন্ডেড হয়ে যায়, কিন্তু তার করার কিছুই ছিল না। এরপর দেখানো হয় জুলির কাছে সোলাইমানের কল আসে আর সে জুলিকে জানায় যে এই মুহূর্তে সে জানতে পেরেছে যে জুলিকে যে কোনো সময় থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে, তাই সে যেন প্রস্তুত থাকে। এরপরই জুলিকে কার্তিক জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। সে জুলিকে বলতে থাকে যে এখনো সময় আছে, সে যা যা জানে তাই তাই যেন তাদের কাছে শেয়ার করে। তা না হলে যেহেতু সঞ্জয়ের কোম্পানিতে তার 25% শেয়ার আছে, তাই তাকেও যে কোনো সময় জেলে যেতে হতে পারে। তাই জুলির এখন নিজেকে বাঁচানো উচিত। এই কথা শুনেই তখন জুলি তাকে বলে যে সেও কার্তিকের চাচা সান্নাল বাবুর মতোই নির্দোষ। এটা শুনেই তো কার্তিক তাড়াতাড়ি করে জিজ্ঞাসাবাদের রুমের ক্যামেরা বন্ধ করে দেয়। এরপর সে জুলির কাছে জিজ্ঞেস করে যে সে সান্নাল যে তার চাচা হয় এটা কিভাবে জানলো, আর সে কি এখন তাকে কোনোভাবে ব্ল্যাকমেইল করছে। জুলি তখন তাকে বলতে থাকে যে সে একজন সাধারণ মানুষ, তার মতো কাউকে ব্ল্যাকমেইল করার ক্ষমতা তার কাছে নেই। শুধু সে তাকে এটাই বলতে চায় যে সান্নাল বাবু যেভাবে কিছুই করেনি তবুও ফেসে গেছে, জুলিরও একই অবস্থা। সে কোনো খারাপ কাজ করেনি, তাই কার্তিক যেন তার উপর ভরসা করে। সময় এলে জুলি সব দুর্নীতিবাজ লোককে তার হাতে তুলে দেবে, এই বলেই সে সেখান থেকে চলে যাচ্ছিল। তখনই কার্তিক তাকে থামিয়ে বলে যে সে যেই দুটো মেয়ের খোঁজ করতে বলেছিল তাদেরকে সে পেয়ে গেছে, কিছুদিনের মধ্যেই তাদেরকে কলকাতায় নিয়ে আসবে। জুলি তখন তাকে ধন্যবাদ
ধন্যবাদ জানায় আর সেখান থেকে চলে যায়। এর থেকেই বোঝা যায় যে কার্তিকও এটা বিশ্বাস করে যে জুলি কোনো খারাপ কাজ করছে না। এরপর আমাদের আবারও সোলাইমানকে দেখানো হয়। জুলি তাকে রিয়ার কলেজের পার্টিকে স্যাবোটেজ করার জন্য পাঠায়। সোলাইমানও তখন তার কথা মতো সেই পার্টির রুমে লুকিয়ে ঢুকে পড়ে আর সেখানে থাকা লকারের মধ্যে মাদক রেখে আসে। সে এটা করে আসার পরই জুলি সেই কলেজের প্রিন্সিপাল ম্যাডামকে কল করে আর বলে যে তার কাছে একটা ইনফরমেশন রয়েছে, অর্থাৎ সেই মাদকের বিষয়টা প্রিন্সিপালকে জানিয়ে দেয়, যার জন্য এখান থেকে পুলিশ কেস হয়। আর সবাই তো রিয়ার এই পার্টিকে নিয়ে অনেক বাজে মন্তব্য করতে থাকে আর এই পার্টি শেষ করে দিতে চায়। এসব হলে রিয়া বুঝতে পারে যে এটা একমাত্র জুলিই করতে পারে। এর জন্যই সে তখন জুলিকে কল করে আর তাকে বলতে থাকে যে সে এসব করে একদমই ঠিক করছে না, কিন্তু জুলি তখন তার কোনো কথা না শুনেই কল কেটে দেয়। এরপরই সে খবর দেখার জন্য টিভি অন করলে সেখানে রাজীবকে দেখতে পায়। রাজীব এখন অনেক বড় সিঙ্গার আর সে টিভিতে গান করছিল। সেই গানটাই সে গেতে থাকে যেই গানটা জুলি আর সে একসাথে মিলে লিখেছিল এবং জুলি এই গানটিকেই কভার করেছিল। হঠাৎ করে জুলির সব পূর্বের স্মৃতি মনে পড়ে যায়, যার জন্য সে অনেক কষ্ট পেয়ে কান্না করতে থাকে। কিন্তু ঠিক তখনই তার কাছে অতীনের কল আসে এবং সে জুলিকে পার্লামেন্টের বিল্ডিং এ এসে দেখা করতে বলে। জুলি তখন কোনোভাবে নিজেকে সামলে নিয়ে রেডি হয়ে সেখানে চলে যায়। তখনই হোম মিনিস্টার সুদীপ্ত তার সাথে দেখা করে এবং সেখানে থাকা মিডিয়ার সামনে এটা অ্যানাউন্স করে যে তাদের পার্টি থেকে পরবর্তী ইলেকশনের প্রার্থী হলো জুলি। জুলি তো তখন বেশ খুশি হয়ে যায়, কিন্তু তার এই খুশি বেশিক্ষণ টেকে না, কারণ তখনই তাদের সবার কাছে খবর আসে যে সঞ্জয় আজ সকালে তার বাসায় মারা গেছে। এটা জেনেই তো জুলি তখন একদমই ভেঙে পড়ে যে কি থেকে কি হয়ে গেল। জুলির জন্য সঞ্জয়ের মৃত্যু মেনে নেওয়া অনেক কষ্টকর হয়ে যাচ্ছিল। এরপর আমাদেরকে দেখানো হয় সঞ্জয়ের জুলির প্রতি এত বিশ্বাস কোথা থেকে আসলো। সঞ্জয় জুলির একজন ক্লায়েন্টই ছিল, কিন্তু সঞ্জয়ের জুলিকে অনেক বেশি ভালো লাগতো। সে তাকে কেন যেন বিশ্বাস করতে পারত। তাই সে একদিন জুলিকে আসলেই বিশ্বাস করা যায় নাকি এর জন্য তার দুজন লোককে, যাদের কিনা পুলিশ খুঁজছে, তাদেরকে জুলির কাছে রাখতে দেয়। আর জুলি তার বুদ্ধিমত্তা দিয়ে সেই লোক দুটোকে পুলিশের হাতে ধরা পড়া থেকে বাঁচায়, যা দেখে তো সঞ্জয় তার উপর অনেক বেশি খুশি হয় এবং এরপর থেকে তাদের মধ্যে ধীরে ধীরে ভালো সম্পর্কের সৃষ্টি হয়। এরপরই দেখানো হয় জুলিকে ইলেকশনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে আর তখন তাদের পার্টি জোরে সোরে জুলিকে নিয়ে ক্যাম্পেইন করা আর জনমত গড়ে তোলার কাজ শুরু করে দেয়। এরপর অতীন জুলিকে জানায় যে তাদের পার্টির হয়ে জুলিকে একটি গান নিজে গাইতে হবে আর বড় বড় প্রডিউসারদেরকে অ্যাপ্রোচ করতে হবে যাতে করে তারা তার এই গান প্রডিউস করে। এদিকে রিয়া তো তার বাবার মৃত্যুতে অনেক বেশি শোকাহত ছিল। তখনই সুদীপ্ত তার সাথে দেখা করার জন্য আসে আর তার কাছে জানতে চায় যে তার বাবা তো চলে গেল, এখন রিয়া কি করতে চায় তা কি ভেবে দেখেছে। তখন রিয়া তাকে বলে যে সে আসলে তার থেকে একটা প্রশ্নের উত্তর জানতে চায়, আর তা হলো এই যে সে কি একবারও এমএলএ বানানোর জন্য রিয়াকে বিবেচনা করেনি। তখন এটা শুনে সুদীপ্ত তাকে বলতে থাকে যে যাকে যেখানে মানায় তাকে সেখানে রাখতে হয়। জুলির মধ্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাব থাকতে পারে, কিন্তু সেই রাজনীতির বিষয়ে অনেক বেশি পারদর্শী। তার মধ্যে সেই বিষয়টা আছে যা কিনা রিয়ার মধ্যে নেই। এর জন্য সে জুলিকেই সিলেক্ট করেছে, কিন্তু রিয়ার তো সময় আরো পড়ে রয়েছে। সে তো ধীরে ধীরে অনেক কিছু করতে পারবে। এখন বর্তমানে তার উচিত জুলিকে সাপোর্ট করা, এটা তাদের পার্টিরই লাভ হবে। তো তার কথা শুনে রিয়াও এটা নিয়ে ভাবতে থাকে। এরপর দেখানো হয় যে রিয়া সুদীপ্তর কথা শুনে জুলিকে সাপোর্ট করতে শুরু করে। সে জুলির সাথে করে সব ক্যাম্পেইনে যেতে থাকে, সেখানে সবার কাছে জুলির জন্য সে ভোটও চায়। এগুলো দেখে তো তখন অতীন জুলির কাছে আসে আর তাকে বলতে থাকে যে রিয়ার হঠাৎ করে তাকে এভাবে সাপোর্ট করা তো তার হজম হচ্ছে না। তখন জুলি বলে যে সে রিয়ার প্ল্যান বুঝতে পেরে গেছে। সে জুলিকে এখনো নিজের শত্রুই মনে করে, শুধু জুলির কাছাকাছি থেকে তার বিরুদ্ধে স্ট্রংলি যাওয়ার জন্যই রিয়া এমনটা করছে। তখনই আমরা রিয়ার রঞ্জনের সাথে বলা কথা থেকে জানতে পারি যে জুলি তার ব্যাপারে একদম ঠিক বুঝতে পেরেছে। যাক, তো এরপরই দেখানো হয় জুলি একজন প্রার্থী ছিল, তাই তাকে একটি রেডিও শোতে ডাকা হয়, যেখানে ইন্টারভিউয়ার জুলিকে বলে যে রাজনীতি নিয়ে তো সে অনেক ইন্টারভিউ দিয়েছে, আজ তারা তার কাছে তার ছোটবেলা নিয়ে জানতে চায়। জুলি তখন জানাতে থাকে যে ছোটবেলায় তার পড়াশোনার প্রতি বিশেষ কোনো ইন্টারেস্ট ছিল না, কিন্তু তার গান বাজনা অনেক বেশি ভালো লাগতো। গ্রামের বিয়েতে বা যে কোনো প্রোগ্রামে সে গান করত। তখন তার কাছে জানতে চাওয়া হয় যে সে কি একাই গান করত। জুলি জানায় যে না, তার সাথে একটি ছেলেও গান করত। তখনই আমাদেরকে আগের দৃশ্য দেখানো হয়। জুলি যেই ছেলেটিকে পছন্দ করত তার সাথে সে কলকাতায় গিয়ে গান করে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেছিল, আর এভাবেই তাদের মধ্যে ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক শুরু হয়ে যায়।
তারা একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। যাক, তো এরপরই বর্তমানে আমাদেরকে প্রদীপকে দেখানো হয়। তাকে মানব তার হোটেল রুমে ব্যাংকের কেসটি নিয়ে কিছু জানাবে বলে ডেকেছিল, কিন্তু সেখানে গিয়ে প্রদীপ দেখে যে সেখানে রিয়াও আছে। প্রদীপ তখন মানবকে বলতে থাকে যে সে তো তাকে এখানে ব্যাংকের কেস নিয়ে জানানোর জন্য একা ডেকেছিল, তাহলে এখানে রিয়া কি করছে? রিয়া তখন তাকে বলে যে শত্রুর শত্রু হলো বন্ধু, আর এখন রিয়া আর মানবের একটাই শত্রু, তা হলো জুলি। তাই তারা একত্র হয়ে প্রদীপকে কিছু জিনিস জানাতে চায়। এরপর আবারও আমাদেরকে জুলিকে দেখানো হয়। তাকে কার্তিক রাতের বেলা তার বাসায় আসতে বলে, এর জন্য জুলি তার বাসায় যায়। এরপরে সে কার্তিকের কাছে জানতে চায় যে সে তাকে কেন ডেকেছে। কার্তিক তখন তাকে তার মেয়ের কাছে নিয়ে যায় আর বলে যে তার মেয়ের কালকে স্কুলে ফাংশন আছে, তো সে ফাংশনে গান গাইতে চাচ্ছে। যেহেতু সে জানে যে জুলি অনেক ভালো গান করতে পারে, তাই সে তার মেয়েকে একটুখানি গান শেখানোর জন্য তাকে এখানে ডেকে এনেছে। সে জানে যে এখন জুলি ইলেকশন নিয়ে অনেক বেশি ব্যস্ত, আর এই ব্যাপারটা তেমন ভালোও দেখায় না, কিন্তু তার মেয়ে অনেক কান্নাকাটি করছিল, এর জন্য তাকে এখানে জুলিকে ডাকতে হয়। জুলি তখন তাকে বলে যে তার এত ফর্মালিটিস করতে হবে না। এরপরই সে কার্তিকের মেয়েকে গান শেখাতে থাকে। গান শেখানো শেষ হলে কার্তিক জুলির জন্য চা নিয়ে আসে। এরপর কার্তিক জুলির কাছে জিজ্ঞেস করে যে সে এত ভালো গান করে, তাহলে গান নিয়ে ক্যারিয়ার কেন করলো না? তখন আমাদেরকে আবারও আগের দৃশ্য দেখানো হয়। জুলির বাসায় বিয়ের কথা হতে থাকে, এই জন্য সে একদিন রাতের বেলা তার প্রেমিকের সাথে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে পালিয়ে যায়। তাদের দুজনেরই স্বপ্ন ছিল যে তারা কলকাতায় গিয়ে বড় বড় রেকর্ড লেভেলে গান করবে, কিন্তু এরপর দেখা যায় যে বাস স্ট্যান্ডে পৌঁছাতে সেখানে জুলির সাথে যে লোকের বিয়ে ঠিক করেছিল সেই লোক চলে আসে, আর তারা দলবল নিয়ে জুলির প্রেমিককে অনেক বেশি মারধর করতে থাকে। ভাগ্যবশত জুলি তখন তাদের চোখকে ফাঁকি দিয়ে সেখান থেকে কলকাতা পালিয়ে আসতে সক্ষম হয়, কিন্তু একা একটি অচেনা জায়গায় সে বিনা টাকায় কিভাবে চলতে পারে? আর তখনই তার সাথে একটি লোকের দেখা হয় এবং সেই লোকটি তাকে পতিতলায় নিয়ে এসে বিক্রি করে দেয়। তো বর্তমানে দেখা যায় যে অতীন জুলিকে একটা রেস্টুরেন্টে ডাকে, আর সেখানে সে জুলির সাথে তাদের পার্টির গান প্রডিউস করার জন্য একজন প্রডিউসারের পরিচয় করিয়ে দেয়, কিন্তু সেই প্রডিউসার তো আর কেউ না, বরং রাজীব। তখনই তো জুলি তাকে দেখে অবাক হয়, আর জুলিকে দেখে মনে হয় যে অতীতে এমন কিছু ঘটেছে যার জন্য সে রাজীবের মুখ পর্যন্ত দেখতে চাচ্ছিল না। তখনই আমাদেরকে কি হয়েছিল সেটা দেখানো হয়। তো রাজীব একদিন জুলির কাছে যায় এবং তাকে বলে যে প্রডিউসার জুলির গান রিজেক্ট করে দিয়েছে সে তার সাথে ঝামেলা করে সেখান থেকে বেরিয়ে এসেছে। এখন সে জুলির জন্য নিজের রেকর্ড লেভেল খুলবে, কিন্তু জুলি জানতো যে রাজীবের কাছে নিজের রেকর্ড লেভেল খোলার মতোই কোনো টাকা নেই। এই জন্য সে তখন তার এত বছরের জমিয়ে রাখা পারিশ্রমিকের টাকা রাজীবের হাতে তুলে দেয় এবং তাকে বলে যে সে যেন সবকিছু ঠিকঠাক করে তাকে এখান থেকে নিয়ে যায়। রাজীবও তখন তাকে ওয়াদা করে যে সে জুলিকে এখান থেকে বিয়ে করে নিজের বউ বানিয়ে নিয়ে যাবে। জুলি তো অনেক আশা করে তার জন্য অপেক্ষা করে থাকে, কিন্তু পরে সে জানতে পারে যে রাজীব তার সবগুলো টাকা নিয়ে একাই মুম্বাই চলে গেছে, অর্থাৎ সে তাকে ঠকিয়েছে। জুলি তো তখন অনেক বেশি কষ্ট পায়, আর এর জন্যই সে রাজীবের মুখ পর্যন্ত দেখতে চাচ্ছে না। তো এরপরই দেখানো হয় জুলি তার বাসায় ছিল। তখন কার্তিক তার সাথে দেখা করতে আসে এবং তাকে বলে যে আসলে সে তার কাছ থেকে একটা ফেভার নিতে এসেছে। তার বন্ধুর বাবা সান্নাল ছোটবেলা থেকে তাকে দেখে শুনে মানুষ করেছে, আর সে জানে মানুষটা অনেক বেশি ভালো, তাই সে জুলি এই ব্যাংকের কেস নিয়ে কিছু জানে নাকি তাই জানতে এসেছে। জুলি তখন তাকে বলে যে সে তো তাকে আগেই বলেছে যে সঞ্জয় যখন বেঁচে ছিল তখন এই পার্টির ব্যাপারে সে অত কিছু জানতো না, তাই এই ব্যাংকের কেস সম্পর্কেও তার তেমন কোনোই ধারণা নেই। তারপর দেখানো হয় কার্তিকের কাছে প্রদীপের কল আসে। প্রদীপ তখন তার কাছে জিজ্ঞেস করে সে কোথায় আছে। কার্তিক তখন তাকে মিথ্যা বলে। তো তখনই জুলির বাসায় দরজায় কেউ একজন নক করলে জুলির দরজা খোলে, আর সেখানে প্রদীপ এসেছিল। প্রদীপ তখন সেখানে কার্তিককে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরই দেখানো হয় তারা দুজন অফিসে যায়। প্রদীপ তখন কার্তিককে বলে যে তার মানে শেষ পর্যন্ত কার্তিক ও জুলির ফাঁদে পা দিল। কার্তিক তখন তাকে বলতে থাকে যে জুলি কোনো খারাপ কাজ করছে না, আর তার জুলির সাথে কোনো সম্পর্ক নেই, সে দরকারে গিয়েছিল। কিন্তু তখন প্রদীপ তার কথা বিশ্বাসই করে না। আর এরপর দেখানো হয় সে আলাদা করে রিয়ার সাথে দেখা করে এবং তাকে বলে যে রিয়া ঠিকই বলেছিল, জুলি কার্তিককে তার প্রেমের জালে ফাঁসিয়ে এই কেস থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে, কিন্তু সে জুলিকে এই ইনভেস্টিগেশন থেকে বেঁচে যেতে দিবে না। আর তাছাড়া সে তখন রিয়াকেও বলতে থাকে যে সে তাকে কেন এত ইনফরমেশন দিয়ে হেল্প করছে তা সে জানে না, কিন্তু রিয়ার ব্যাপারে যদি কোনো সন্দেহজনক তথ্য তার কাছে আসে তাহলে কিন্তু সে একদমই রিয়াকে ছাড় দিবে না। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। এরপরই আমাদেরকে জুলিকে দেখানো হয়। সে জানতে পারে যে মানব তাদের এনজিওতে আর ফান্ডিং করছে না। এই কথা শুনেই তো জুলি খুব অবাক হয়ে যায়।
সে সাথে সাথে মানবের কাছে যায় এবং তার কাছে জিজ্ঞেস করে যে সে ফান্ডিং কেন করছে না, কি সমস্যা। এতদিন তো সে ফান্ডিং করেছে, এখন কি এমন হলো যে সে আর তা করতে চাচ্ছে না। তখন মানব তাকে বলতে থাকে যে জুলি সিবিআই অফিসার কার্তিকের সাথে কেন সম্পর্ক করছে, তার তো আজীবন মানবকে কোম্পানি দেওয়ার কথা ছিল, সে কেন কথা রাখলো না। আর এর জন্য মানবও তার কথা রাখছে না। মানবের কাছ থেকে এসব কথা শুনে তো জুলি তখন অনেক বেশি রেগে যায়। এর জন্য সে মানবকে বলে যে তার টাকা তার লাগবে না। এই বলেই সে সেখান থেকে চলে আসে। এরপরই আমাদেরকে দেখানো হয় সানালের ছেলে তার সাথে জেলে কোনো কারণে দেখা করতে যায়, কিন্তু এরপর আমাদেরকে দেখানো হয় যে একজন কনস্টেবল সানালের সেলের পাশ দিয়ে যাওয়ার সময় এটা খেয়াল করে যে সানালের মুখ থেকে ফেনা বের হচ্ছে। এটা দেখেই তো সে খুব ঘাবড়ে যায়, তাই সে তখনই সবাইকে সেখানে ডাকতে থাকে। এরপর আমাদেরকে আবারও আগের কিছু দৃশ্য দেখানো হয়। এখানে আমরা দেখতে পাই সানাল এবং সেই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিলে সঞ্জয়ের সাথে দেখা করতে আসে, কারণ সঞ্জয় তাদেরকে ডেকে পাঠিয়েছিল। কিন্তু তখন সঞ্জয়ের পরিবর্তে তাদের সাথে জুলি দেখা করে, যাতে করে কেউ সঞ্জয়ের উপর কাদা না ছুটতে পারে। তো সে তাদের দুজনের সাথে দেখা করে একটি বড় লেদারের ব্যাগ নেয়। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো এই ব্যাগ ভর্তি টাকা নিতে চায়নি, কিন্তু তখনই জুলি তাদেরকে বলে যে টাকা হলো তাদের মুখ বন্ধ রাখার পারিশ্রমিক, আর যদি এই টাকার জন্য তাদের কোনোদিনও সমস্যা হয় তাহলে সে তাদেরকে বাঁচিয়ে নিবে। অর্থাৎ এই দুইজন সেদিন জুলির থেকে টাকা নিয়েছিল। গল্প আবারও বর্তমানে ফিরে আসে। তখন আমাদেরকে দেখানো হয় যে এতদিনে কার্তিক জুলিকে অনেক বেশি বিশ্বাস করে ফেলেছে, এজন্য তারা প্রায়ই দেখা করত। আর আজ কার্তিকের সাথে প্রদীপের ঝামেলা হলে কার্তিক জুলির কাছে আসে, আর তারাও একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়। এরপরই দেখানো হয় সান্নাল মারা গেছে এবং সবাই বলছে যে সে ফিনাইল খেয়ে আত্মহনন করে মারা গেছে। কিন্তু তখনই তার ছেলে কার্তিক আসলে তাকে বলতে থাকে যে তার বাবা ফিনাইল খেয়ে কিভাবে মারা যেতে পারে, জেলের মধ্যে সে ফিনাইল পাবেই বা কোথা থেকে, এটা কিভাবে আত্মহনন হতে পারে। সেই ব্যাপারটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না। তখনই কার্তিক ফরেন্সিক রিপোর্ট আসার জন্য অপেক্ষা করে আর তাকেও একটু অপেক্ষা করতে বলে। এরপর দেখানো হয় কার্তিককে তার সিনিয়র অফিসার ডাকে আর তাকে বলে যে কার্তিককে অনেকবার অনেক জায়গায় জুলির সাথে দেখা গেছে, সে এটা কি করছে। সে এভাবে তাদের কেসের প্রাইম সাসপেক্টের সাথে অ্যাফেয়ার করবে তা সে কখনো কল্পনাও করতে পারেনি। সে তার কাছ থেকে এইটা অন্তত আশা করেনি, কারণ সে তো এখানকার সবচেয়ে যোগ্য একজন অফিসার। কার্তিক তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে সে যেটা ভাবছে তেমন কিছুই হয়নি, কিন্তু তখনই অফিসার তাকে বলে যে তাকে সে আর একদিনের সময় দিচ্ছে। এর মধ্যে যদি সে জুলিকে গ্রেফতার করতে না পারে তাহলে তাকে সাসপেন্ড করে দেয়া হবে। এখন সেই বুঝুক সে কি করবে। কার্তিক যে তখন কি করবে সেটাই ভাবতে থাকে। তখনই তার কাছে প্রদীপ আসে আর বলে যে সে তাকে কিছু দেখাতে চায়। এরপর সে কার্তিককে জুলি আর মানবের কিছু ঘনিষ্ঠ ছবি দেখায় আর বলে যে জুলি আগের দিন মানবের সাথে দেখা করতে গিয়েছিল, আর এই ছবিগুলোই প্রমাণ যে জুলি মানবের সাথে জড়িত। সে নিজে হেরে যাবে, তারপরও মানবের ভাইকে জিতিয়ে দিবে, যাতে করে সে কোনোভাবে সেন্টার পার্লামেন্টে জয়েন করতে পারে। আর একবার সে সেন্টার পার্লামেন্টে জয়েন করে ফেললে তাকে আর কেউ এই কেসে গ্রেফতার করতে পারবে না। তো এই ছবিগুলো দেখে তো প্রথমে কার্তিক বিশ্বাসই করতে পারছিল না, কিন্তু পরবর্তীতে সে একটা ভিডিও দেখে যেটা ছিল সান্নালের ভিডিও। তখন আমাদেরকে দেখানো হয় যে সান্নালের সাথে তার ছেলে দেখা করতে গিয়েছিল। তার ছেলে তখন তাকে মিথ্যা বলে যে সান্নাল যে জুলির কাছ থেকে টাকা নিয়েছে এটা জানাজানি হয়ে গেছে। এই কথা শুনেই তো সান্নাল বলে যে কিন্তু জুলি তো বলেছিল যে এই বিষয়ে জানাজানি হলে সে তাকে বাঁচিয়ে নিবে। তখন তার ছেলে বলতে থাকে যে জুলি মিথ্যা কথা বলেছে, তাই সে এই ভিডিও করছে। সেদিন জুলির সাথে দেখা হওয়ার পর কি কি হয়েছে সবকিছু যেন সান্নাল এই ভিডিওতে জানায়। তখনই সান্নাল জুলির তাদের দুজনকে টাকার ব্যাগ দেওয়ার কথাটা বলে। কার্তিককে তখন না চাইতেও এটা মানতে হয় যে জুলিও এই ব্যাংকের স্ক্যাম কেসের সাথে অতপ্রতভাবে জড়িত। তো এর জন্য সে তখন জুলির বাসায় যায় আর তাকে গ্রেফতার করে নিয়ে আসে। জুলি তখন তার সাথে মানবের ছবি দেখে কার্তিককে বলতে থাকে যে মানব তার এনজিওতে ফান্ডিং দিত, যার জন্য তাকে মানবের সাথে দেখা করতে হয়েছে। এই সাথে এই কেসের কোনোই সম্পর্ক নেই, কিন্তু কার্তিক তখন তাকে ভুল বুঝতে থাকে। সে তাকে বলতে থাকে যে তার মানে এই কেস থেকে বাঁচার জন্য জুলি তার কাছাকাছি এসেছে, সে তাকে কখনো ক্ষমা করবে না। জুলি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কার্তিক তার কোনো কথাই শোনে না। এরপরই দেখানো হয় কার্তিকের কাছে যখন সান্নাল বাবুর ফরেন্সিক রিপোর্ট আসে তখন সে জানতে পারে যে তার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না বা আত্মহনন ছিল না, কেউ ফোর্স করে তাকে ফিনাইল খাইয়ে মেরে ফেলেছে। তখনই কার্তিক এটা খুব ভালোভাবে বুঝতে পারে যেটা কোনোভাবেই জুলির কাজ না,
এটা কার কাজ তাও সে বুঝতে পারে, কিন্তু আমাদেরকে তা জানানো হয় না। এরপর আমাদেরকে সুদীপ্তকে দেখানো হয়। সে রঞ্জন আর অতীনকে বলতে থাকে যে তাদের পার্টির অবস্থা অনেক বেশি খারাপ, তাছাড়া ইলেকশনও চলে এসেছে, তারা এই মুহূর্তে নতুন প্রার্থী কোথায় পাবে। তখন রঞ্জন তাকে বলে যে তাকে রিয়াকে প্রার্থী বানানো উচিত, এখন রিয়া ছাড়া তাদের কাছে আর কোনোই অপশন নেই। সুদীপ্তও তখন এটা নিয়ে ভাবে আর রিয়াকেই পরবর্তী প্রার্থী হিসেবে নির্বাচন করে। রিয়া তো তখন অনেক বেশি খুশি ছিল, কারণ সে তো এটাই চাইছিল। এরপরই আমরা জুলিকে দেখতে পাই। জেলে গিয়ে তার জীবন আরো বেশি কঠিন হয়ে যায়। তখনই একদিন সোলাইমান তার কাছে একটি শাড়ি পাঠায়। আসলে সেই শাড়ির মধ্যে একটা ফোন ছিল। সেই ফোনে থাকা একটা ভিডিও দেখে জুলি তো অনেক বেশি অবাক হয়, আর তার মধ্যে যেন প্রতিশোধের আগুন জ্বলতে থাকে। তখন আমাদেরকে এটা দেখানো হয় যে জুলি আগে থেকেই সন্দেহ করে যে সঞ্জয় তার বাসায় রিয়ার কাছে মোটেই সেফ না। এর জন্য সে সুলাইমানকে দিয়ে রিয়াদের বাসায় পাঠায় এবং সঞ্জয়ের রুমে একটা ক্যামেরা সেট করে দেয়। সেই ক্যামেরা ফুটেজ সে আজকে হাতে পায় এবং সেখানে দেখতে পাওয়া যায় যে রিয়া নিজ হাতে তার বাবাকে বালিশ চাপা দিয়ে খুন করেছে, যাতে করে সে এমএলএ হতে পারে। জুলি তো তখন এই সব কিছু প্রদীপকে ফোন করে জানিয়ে দেয় এবং এই ভিডিওটিও পাঠিয়ে দেয়, যার জন্য জুলিকে জেল থেকে ছেড়ে দেওয়া হয় এবং রিয়াকে তার বাবার খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর দেখানো হয় কার্তিকও তার ভুল বুঝতে পেরে জুলির কাছে ক্ষমা চাইতে আসে, কিন্তু তখন জুলি তার সাথে আর দেখাও পর্যন্ত করে না, কারণ সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত তার হৃদয় এতবার ভেঙেছে যে এখন সে আর কোনো পুরুষ মানুষের উপর কখনোই ভরসা করতে পারবে না। তো এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। রাজনীতি যে কতটা ভয়ঙ্কর জিনিস সেটা এই গল্পের মাধ্যমেই ফুটে উঠেছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।